ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস। আমি শুভ। আজকের ভিডিওতে আমি আমার জেনারেল স্টাডিজ মক 1 এর কোশ্চেনগুলো আলোচনা করব উইথ অ্যান্সার অ্যান্ড ডিটেলস। তো তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষার জন্য জিকে বা জেনারেল স্টাডিজ কতটা গুরুত্বপূর্ণ এবং এর যে ভাস্ট সিলেবাস, সেই ভাস্ট সিলেবাস আমাদের কতটা ট্রাবল দেয়। তো সেই দিকে মাথায় রেখেই আমার মক টেস্টগুলো আমি সেট করি কিছু টপিক ওয়াইজ। তো এই টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ। হিস্ট্রি থেকে মৌর্য ডায়নাস্টি, মৌর্য বংশ প্রাচীন ভারত থেকে, মধ্য ভারত থেকে স্লেভ ডায়নাস্টি এবং অর্থাৎ দাস বংশ, এবং আধুনিক ভারত থেকে ইম্পর্টেন্ট সেশনস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য। জিওগ্রাফি, রেভলিউশন রিলেটেড টু ভ্যারাইটি অফ প্রোডাকশন, বিভিন্ন উৎপাদনের সঙ্গে জড়িত যে সমস্ত বিপ্লব সেইগুলি। এটা তুমি ইকোনমিক্সের কোশ্চেনও বলতেই পারো। এবং ওয়াটার ড্যামস অ্যান্ড ইরিগেশন সিস্টেম অফ ইন্ডিয়া অর্থাৎ নদী বাঁধ এবং ভারতের জলসেচ ব্যবস্থা। স্ট্যাটিক জিকের যে পার্টটা ছিল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টুরিস্ট স্পটস অ্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া, এবং জেনারেল সায়েন্স থেকে ছিল অ্যাসিড এবং ভিটামিন। তো খুব কেয়ারফুলি কম্পাইল করা হয়েছে প্রত্যেকটা মক টেস্ট, এবং দেখতেই পাচ্ছ যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি জিডি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস প্রিলিমস প্রভৃতি এক্সামের জন্য এই মক টেস্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই মক টেস্টের অ্যান্সারগুলো আলোচনা করব আমি, এবং ইন ডিটেলস উইথ অপশান, এবং সেই অপশানগুলো সংক্রান্ত যে সমস্ত তথ্য সবকিছুই আমি আলোচনা করব ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, যাতে করে প্রত্যেকটা কোশ্চেন এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের আত্মস্থ হয়ে যায় এবং তোমাদের প্রিপারেশন ফর গভর্নমেন্ট জব এক্সাম খুব ভালোভাবে এগিয়ে চলে। তো চলো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, মৌর্য রাজবংশের পর কোন রাজবংশ মগধ শাসন করেছিল? মৌর্য রাজবংশের পর কোন রাজবংশ মগধ শাসন করেছিল? অ্যান্সারটা হচ্ছে শুঙ্গ রাজবংশ। শুঙ্গ রাজবংশ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আহ, মৌর্য শাসনকাল মনে করা হয় 321 বিসি থেকে 185 বিসি পর্যন্ত। অর্থাৎ যার প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাস্ত করে মগধে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, যাকে হত্যা করে তারই মন্ত্রী পুষ্যমিত্র সিংহ শুঙ্গ শুঙ্গ রাজবংশ আহ, প্রতিষ্ঠা করেছিলেন, এবং যার সময়কাল মনে করা হয় 185 থেকে 75 বিসি। 185 থেকে 75 বিসি, ঠিক আছে। এবং যার প্রথম রাজা হচ্ছে পুষ্যমিত্র সিংহ এবং শেষ রাজা হচ্ছে দেবভূতি। ওকে, বাকি অপশনগুলো সম্পর্কে একটু বলি। নন্দ নন্দ বংশ, এটা মগধের প্রথম রাজবংশ, তোমরা জানো। এবং মহাপদ্ম নন্দ, যে তাকে অনেক ঐতিহাসিক তাকে বলছেন যে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট। মহাপদ্ম নন্দ 345 বিসিতে অর্থাৎ 345 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন, এবং নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ 321 বিসি পর্যন্ত যার রাজত্ব ছিল। তারপরে শুঙ্গর পরে আসে কান্ন, অর্থাৎ শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে হত্যা করে বাসুদেব কান্ন 73 বিসিতে অর্থাৎ 73 খ্রিস্টপূর্বাব্দে কান্ন রাজবংশ প্রতিষ্ঠা করেন, এবং যেটি সময়কাল ছিল 73 থেকে 28 বিসি পর্যন্ত। এবং কান্ন বংশের শেষ রাজা মনে করা হয় সুসমনকে। সাতবাহন একটু চলে আসি। সাতবাহন হচ্ছে 230 বিসি থেকে 220 এডি পর্যন্ত, প্রায় 400 বছর রাজত্ব করেছিল এই বংশটা। এবং এটা উত্তর ভারত ঠিকটা, অর্থাৎ দক্ষিণ ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে যাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। এবং সাতবাহন বংশের প্রথম রাজা হচ্ছে শিমুখ, এবং যার রাজধানী ছিল সাতারা, যেটা বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, নেক্সট। চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য নিম্নলিখিত কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন? চাণক্যের নাম তোমরা সবাই জানো। তো এখানে অ্যান্সারটা হচ্ছে তক্ষশিলা। ঠিক আছে। আচ্ছা, চাণক্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী এবং পরামর্শদাতা ছিলেন, তোমরা জানো।
এবং চাণক্য রচিত অর্থশাস্ত্র, যেটা রাষ্ট্রনীতি সম্পর্কে একটা বিখ্যাত গ্রন্থ, এবং চাণক্যের ভালো নাম বিষ্ণুগুপ্ত, এবং চাণক্যকে কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। অর্থাৎ ধননন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করছেন, সেই সময় তাকে সহায়তা করে কূটনৈতিক দিক থেকে এবং তার বুদ্ধির দিক থেকে তাকে সহায়তা করে, তাকে রাজ সিংহাসনে বসতে সহায়তা করে এই চাণক্য। নেক্সট, নাম্বার 3, কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে সুস্পষ্টভাবে চিত্রিত আছে? এই অ্যান্সারটা হচ্ছে মুদ্রা রাক্ষস। এই অ্যান্সারটা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। অন্য গ্রন্থগুলো সম্পর্কে একটু বলি। প্রথম হচ্ছে মৃচ্ছকটিকমের রচয়িতা হচ্ছে শূদ্রক। মৃচ্ছকটিকম কথার অর্থ হচ্ছে একটা মাটির খেলনা। এটা একটি সংস্কৃত নাটক এবং যেটা খুব বিখ্যাত হয়েছিল। এবং পরের যে অপশনটা রয়েছে মালবিকা অগ্নিমিত্রম, এটা কালিদাস রচিত নাটক, সংস্কৃত নাটক, এবং মনে করা হয় যে কালিদাস রচিত এটি প্রথম নাটক। এখানে মালবিকা এবং অগ্নিমিত্র শৃঙ্গর যে প্রেম কাহিনী সেটা বর্ণিত রয়েছে। ঠিক আছে। এবং মত্ত বিলাস প্রহসন এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাটক, যেটা পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন যিনি রচনা করেন, অর্থাৎ যিনি মত্তবিলাস প্রহসন, অর্থাৎ সেই সময়ে হিন্দুদের যে অবনতি ঘটছিল, অর্থাৎ শৈব, বৌদ্ধ বা বিভিন্ন রকম অন্যান্য যে সেক্টগুলো ছিল তাদের মধ্যে অবনতি ঘটছিল এবং তাদের মধ্যে একটা মাদক গ্রহণ করার প্রবণতা, এই জাতীয় কিছু নিয়ে তিনি ক্রিটিসাইজ করেন, একটা স্যাটায়ার রচনা করেন, সেটা পরবর্তীকালে খুব বিখ্যাত হয়েছিল। নেক্সট, চন্দ্রগুপ্ত তার শেষ দিনগুলি এখানেই কাটান। কোন স্থানে কাটান? স্থানটা হচ্ছে শ্রাবণ বেলাগোলা। এটা বর্তমান কর্ণাটকে অবস্থিত। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি জৈন ধর্মের ধর্মাবলম্বী ছিলেন এবং জৈন ধর্ম গ্রহণ করে তিনি তার শেষ জীবন কর্ণাটকে চলে যান এবং শ্রাবণ বেলাগোলা নামক স্থানে শল্যখেন পদ্ধতিতে, অর্থাৎ শল্যখেন পদ্ধতি হচ্ছে আস্তে আস্তে উপবাস করে অনশন থেকে মৃত্যুবরণ করা, সেই পদ্ধতিতে তিনি মৃত্যুবরণ করেন। নেক্সট, নাম্বার 5, মৌর্য আমলে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা কি ছিল? মৌর্য আমলে সব থেকে বেশি ব্যবহৃত মুদ্রা ছিল কর্ষপাণ। কর্ষপাণ। এগুলো স্বর্ণ মুদ্রা নয়, এগুলো রূপা বা অন্য কোনো ধাতুর মুদ্রা। বাদ বাকি আমরা জানি যে সোনার মুদ্রা প্রথম আসে কনিষ্কের আমলে এবং তারপরে ইন্দো গ্রিকরা সব থেকে বেশি সেটা প্রচলন করে। আর নিষ্ক, মনা এগুলো হচ্ছে বৈদিক যুগের মুদ্রা এবং সুবর্ণ হচ্ছে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা। নেক্সট, নিচের কোনটি কলিঙ্গের বিরুদ্ধে অশোকের অভিযানের তথ্যের মূল উৎস? আচ্ছা, স্তম্ভলেখ 7, দিব্য বদান, শিলালেখ 13 এবং হাতিগুম্ফা শিলালিপি। অ্যান্সারটা হচ্ছে শিলালেখ 13, অর্থাৎ ত্রয়োদশ শিলালেখে কলিঙ্গের বিরুদ্ধে অশোকের অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই। কলিঙ্গ যুদ্ধ কিন্তু ভারতের ইতিহাসে একটা বিখ্যাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, কারণ কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা সেটা অশোককে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করে। নেক্সট, সুলতান ই আজম উপাধি কে গ্রহণ করেন? সুলতান ই আজম উপাধি গ্রহণ করেন ইলতুৎমিশ, অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ, যিনি মনে করতেন এবং তিনি হচ্ছে সুলতান ই আজম উপাধির সব থেকে বেশি দাবিদার এবং যিনি, যাকে বলা হয় দাস বংশের বা ভারতের সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক, যার সময়কাল ছিল 1206 থেকে 1210 এবং
তারপরে কুতুবুদ্দিন আইবকের পুত্র, যিনি অকর্মণ্য ছিলেন, 1210 থেকে 11 আরাম শাহ, তিনি সিংহাসনে বসেন, কিন্তু এই অকর্মণ্য শাসক কোনো বিশেষ কাজ করতে পারেননি, এবং তার ফলে তার জামাতা এবং অন্যান্য যে সমস্ত আমির ওমরাহ অভিজাতদের সমর্থনে তার যে জামাতা ইলতুৎমিশ, সেই ইলতুৎমিশ সিংহাসনে বসেন, এবং 1211 থেকে 1236 পর্যন্ত এই সাল তিনি সময়কালে তিনি শাসন চালিয়েছিলেন। বলবন, গিয়াসউদ্দিন বলবন, যার সময়কাল ছিল 1266 থেকে 1287, এবং সুলতানা রাজিয়া, যে ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশের পর তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসেন, কিন্তু রুকনুদ্দিন ফিরোজ অকর্মণ্য ব্যক্তি ছিলেন, তার জন্য সুলতান রাজিয়া বা সুলতানা রাজিয়া তিনি সিংহাসনে বসেন, এবং তিনি হচ্ছে মুসলিম বিশ্বের বা মুসলিম শাসকদের মধ্যে প্রথম নারী সুলতান। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি ইলতুৎমিশের পুত্র ছিলেন? অ্যান্সার হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ, কিন্তু রুকনুদ্দিন ফিরোজের শাসনকাল স্থায়ী হয়নি, তারপরে তার শাসনের অকর্মণ্যতা বা অযোগ্যতার কারণে সুলতান রাজিয়া সিংহাসনে বসেন। নেক্সট, কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন? অ্যান্সার হচ্ছে 1203 সালে। নেক্সট, সুলতানা রাজিয়া কার সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হন? অ্যান্সার হচ্ছে মালিক আলতুনিয়া। ইনি ছিলেন পাঞ্জাব বা ভাতিন্দার শাসক, এবং আলতুনিয়া এবং সুলতানা রাজিয়া একদম একসাথে ছোট থেকে বড় হন, এবং মনে করা হয় যে এদের মধ্যে যে সখ্যতা বা ভালোবাসা ছিল সেটা প্রথম থেকে, অর্থাৎ ছোটবেলা থেকেই গ্রো করেছিল। নেক্সট, নাম্বার 11, কোন সুলতান প্রথম জীবনে জলবাহক বা ভিস্তের কাজ করতেন? গিয়াসউদ্দিন বলবন। নেক্সট, সুভাষচন্দ্র বোস কত সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন? হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেন 1938 সালে। এরপর 1939 সালে ত্রিপুরী কংগ্রেস, সেখানকার অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে, তার কারণ ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোস পট্টবী সীতারামাইয়া, যিনি মহাত্মা গান্ধীর স্নেহধন্য ছিলেন, পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন, কিন্তু 1939 সালে তিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডুর অধিবেশনটি কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে কানপুর। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয় সেটা হচ্ছে সরোজিনী নাইডু, আর প্রথম মহিলা সভাপতি তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত, কিন্তু অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন। নেক্সট, নাম্বার 14, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? কলকাতা 1896। তো বন্দে মাতরম গানটি রচনা করেন, তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটা তার আনন্দমঠ উপন্যাসের একটি গান। এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা 1896, অর্থাৎ এই কংগ্রেসের অধিবেশনটির সভাপতি ছিলেন এম রহমতুল্লাহ সায়নী। নেক্সট, জর্জ ইউল কোন কংগ্রেসের অধিবেশনটির সভাপতি ছিলেন? জর্জ ইউল ছিলেন কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। এটা ছিল ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর চতুর্থ অধিবেশন, সেটা হচ্ছে 1888 এলাকাত। নেক্সট, নাম্বার 16, ভারতের উচ্চতম নদীবাঁধ তেহেরি ড্যাম কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড। তেহরি ড্যামের উচ্চতা 575 মিটার প্রায়, যেটা উইকিপিডিয়া থেকে বলা হচ্ছে, এবং এটা কোন নদীর উপরে? এটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে। এটা ভারতের প্রথম
এবং সমগ্র বিশ্বের 13তম উচ্চ নদীবাঁধ। নেক্সট, নাম্বার 17, তুঙ্গভদ্রা ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তুঙ্গভদ্রা নদী সেটা হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী। কৃষ্ণা, যার উৎস মহাবালেশ্বর, মহারাষ্ট্র, এবং যেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে অন্ধ্রপ্রদেশে। অর্থাৎ এটি একটি পশ্চিম থেকে পূর্ব দিকে গমন করা একটি নদী, যার একটি উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, এবং যেটি মোস্টলি প্রবাহিত হয়েছে কর্ণাটক রাজ্যের উপর দিয়ে। তাই তুঙ্গভদ্রা ড্যামটি হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং এই তুঙ্গভদ্রা নদীর তীরেই কিন্তু হরিহর এবং বুক্কা প্রতিষ্ঠিত বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আরো একটি তথ্য, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাংলার বিখ্যাত ঔপন্যাসিক, ব্যোমকেশের রচয়িতা, তিনি তুঙ্গভদ্রার তীরে নামে একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস তিনি রচনা করেন। নেক্সট, নাম্বার 18, নাগার্জুনা সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা, এবং এটা তেলেঙ্গানা রাজ্যের উপরে অবস্থিত। নেক্সট, ভারতের কৃষি ক্ষেত্রে কোন মাধ্যমে সর্বাধিক জলসেচ হয়? এটা হচ্ছে অ্যান্সার নলকূপ। এটা হচ্ছে নলকূপের মাধ্যমে। প্রায় 60% ভারতের যে কৃষি জলসেচ হয় তার হয় নলকূপের মাধ্যমে। ঠিক আছে। নেক্সট, মান্ডভি নদীটি কোন রাজ্যের প্রধান নদী? অ্যান্সার হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, এবং গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, এবং বর্তমান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল সত্যপাল মল্লিক। নেক্সট, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর, যেটা আমাদের আয়রন সিটি বলা হয়, বা যেখানে টাটার কারখানা অবস্থিত, সেই জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, ঝাড়খণ্ডের একটি শহর। সালার জং মিউজিয়াম কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ। এটা ভারতের অন্যতম প্রধান এবং বিখ্যাত একটি মিউজিয়াম। নেক্সট, 23, কোন ভারতীয় টাকার নোটে রানী কি ভাবের প্রতিলিপি চিত্রিত আছে? কোন ভারতীয় নোটে রানী কি ভাবের প্রতিলিপি চিত্রিত আছে? আমাদের যে নোটগুলি, সেই প্রত্যেকটা নোটে কিন্তু একটা আলাদা আলাদা ছবি আছে, যেটা আমাদের ভারতের বর্ষের সংস্কৃতি এবং ইতিহাসের পরিচয়। তো রানী কি ভাব, এটা গুজরাটের একটা বিখ্যাত দর্শনীয় স্থান, এবং সেটি 50 টাকার নোটে চিত্রিত আছে। তাহলে দেখে নেব অন্য নোটগুলোতে কি আছে। এটা হচ্ছে 200 টাকার নোটে আছে সাঁচি স্তূপ। 50 টাকার, সরি এটা ভুল বললাম, রানী কি ভাব চিত্রিত আছে 100 টাকার নোটে। এক্সট্রিমলি সরি, 100 টাকার নোটে। ঠিক আছে। 50 টাকার নোটে আছে হাম্পি, বা কর্ণাটকের যে বিখ্যাত তোমার বিজয়নগরের ধ্বংসস্তূপ, তার চিত্র। এবং 10 টাকায় আছে কোণারকের সূর্য মন্দির, উড়িষ্যা। ঠিক আছে, আরো একবার বলে দিই। তাহলে 200 টাকার নোটে চিত্রিত আছে সাঁচি স্তূপ, 50 টাকার নোটে হাম্পির ধ্বংসস্তূপ, যেটা কর্ণাটকে অবস্থিত, এবং 10 টাকার নোটে আছে কোণারকের সূর্য মন্দির, যেটা উড়িষ্যায় অবস্থিত, এবং 100 টাকা আছে রানী কি ভাব। এই রানী কি ভাব হচ্ছে গুজরাটের বিখ্যাত একটি দর্শনীয় স্থান, যেটা স্টিপওয়েল। নেক্সট, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ স্থান কুশীনগর কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। মহাপরিনির্বাণ মানে হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু, অর্থাৎ গৌতম বুদ্ধ কোন স্থানে মারা যান, কুশীনগরে মারা যান, সেটা বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, গৌতম বুদ্ধ যিনি নেপালের কপিলাবস্তু নগরে বা লুম্বিনী নগরের কপিলাবস্তু নামক স্থানে শাক্য গণরাজ্যে জন্মগ্রহণ করেন। মনে করা হয় 563 বা 560 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়, এবং গৌতম বুদ্ধর সম্পর্কে
যত বলা যায় ততই কম হবে। নেক্সট, তামিলনাড়ুতে অবস্থিত বৃহদেশ্বর টেম্পল কোন রাজাদের নির্মিত স্থাপত্য? এটা হচ্ছে চোল। বৃহদেশ্বর টেম্পল ভারতের বিখ্যাত একটি মন্দির, যেটা চোল রাজা প্রথম রাজরাজ 1010 খ্রিস্টাব্দে স্থাপনা করেন এবং এটি একটি শিব মন্দির। ভারতের ব্ল্যাক প্যাগোডা কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোনারকের সূর্য মন্দির যেটা বিখ্যাত একটা স্থাপত্য, এক্ষুনি বললাম যে যেটা 10 টাকার নোটে চিত্রিত আছে, যেটা উড়িষ্যার কোনারক শহরে, সেটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। সেটা নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। নেক্সট, আলমোড়া শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? আলমোড়া শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। শৈল শহর মানে যেটা আম, পাহাড়ের জন্য খুব বিখ্যাত টুরিস্ট স্পট এবং সবাই সেখানে ভ্রমণে যায়। তো আরো কিছু উত্তরাখণ্ডের বিখ্যাত শৈল শহর হলো ঋষিকেশ, নৈনিতাল, মুসৌরি, হরিদ্বার, দেরাদুন, ল্যান্সডাউন, রানীক্ষেত, কেদারনাথ প্রভৃতি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দুর্গাপূজা কত সালে ইউনেস্কো ইনট্যাঙ্গিবল কালচারাল হেরিটেজ সাইটের তকমা পায়? এটার অ্যান্সার হচ্ছে 2021। নেক্সট, নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে দুটি ন্যাশনাল পার্ক অবস্থিত, একটা হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক এবং অপরটি হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এবং এটি ভারতের চতুর্থ বৃহত্তম ন্যাশনাল পার্ক এবং এটার বিভিন্ন জীববৈচিত্র্য, এটা হিমালয়ান হটস্পটের মধ্যে পড়ে এবং বিভিন্ন জীববৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়। উড়ন্ত কাঠবিড়ালি এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কোলভা বিচ, মেরিনা বিচ, জুহু বিচ, গহিরমাথা বিচ। এটা হচ্ছে মেরিনা বিচ। মেরিনা বিচ চেন্নাই অবস্থিত। এই প্রসঙ্গে বলে রাখি, কোলভা বিচ সেটা হচ্ছে গোয়াতে অবস্থিত, জুহু বিচ সেটা হচ্ছে মুম্বাই অবস্থিত এবং গহিরমাথা বিচ সেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। এই গহিরমাথা বিচটা কিন্তু অলিভ রিডলে টার্টলের জন্য বিখ্যাত। নেক্সট, মালদ্বীপ ভারতের প্রতিবেশী রাষ্ট্র। মালদ্বীপ ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, সেটা কোন ধর্মপ্রধান দেশ? এটা হচ্ছে ইসলাম। মাদার অফ দ্য সিলভার রেভলিউশন কাকে বলা হয়? সিলভার রেভলিউশন কিসের সঙ্গে জড়িত? ডিম উৎপাদনের সাথে, ডিম এবং পোল্ট্রি উৎপাদনের সাথে জড়িত। এবং মাদার অফ সিলভার রেভলিউশন বলা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। পেঁয়াজ উৎপাদন, ওষুধ উৎপাদন বা চিংড়ি উৎপাদন কি বিপ্লবের সঙ্গে জড়িত? পেঁয়াজ, ওষুধ এবং চিংড়ি, এই উৎপাদনগুলো পিঙ্ক রেভলিউশনের সঙ্গে জড়িত। নেক্সট, রেড রেভলিউশন হচ্ছে টমেটো এবং মিট উৎপাদনের সঙ্গে জড়িত। আর অরেঞ্জ রেভলিউশন এটা কোনো উৎপাদনের সঙ্গে জড়িত না, এটা ইউক্রেনের একটি ঘটনা, যেটা বলা হয় যে ইউক্রেনে কমলা বিপ্লব বা অরেঞ্জ রেভলিউশন ঘটেছিল। আর স্কাই রেভলিউশন এটা জাস্ট একটা ওয়ার্ড। ওকে, নেক্সট, গ্রে রেভলিউশন কি উৎপাদনের সঙ্গে জড়িত? এটা অ্যান্সার হচ্ছে সার। এটা হচ্ছে সার। নেক্সট, গোল্ডেন গোল্ডেন রেভলিউশন কি উৎপাদনের সঙ্গে জড়িত? এটা হচ্ছে মধু। টোমাটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? টোমাটোতে পাওয়া যায় ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে এবং বিভিন্ন রকম ফলে। আর অ্যাসিটিক অ্যাসিড এটা একটা আছে রাসায়নিক দ্রব্য, যেটাকে বলা হয় ভিনিগার। নেক্সট, 37 উড স্পিরিট নামে কি পরিচিত? উড স্পিরিট নামে পরিচিত মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল বা মিথানল, যেটার অপশন হচ্ছে CH3OH। এবং এটা কি? এটা একটা লাইট ভোলাটাইল ফ্লেমেবল অ্যান্ড পয়জনাস অ্যালকোহল, যেটা সলভেন্ট রূপে অর্থাৎ দ্রাবক রূপে, পেস্টিসাইড রূপে অর্থাৎ কীটনাশক রূপে, বা অ্যান্টি ফ্রিজিং ম্যাটেরিয়াল অর্থাৎ যাতে কোনো কিছু না জমে যায় সেই পদার্থ হিসাবে মেশানো হয়, সেই পদার্থ হিসাবে মিথাইল অ্যালকোহল বা উড স্পিরিট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? মানব রক্তের স্বাভাবিক পিএইচ 7.4। পিএইচ স্কেল সম্পর্কে একটু বলি। পিএইচ স্কেল
0 থেকে 14, যেটা মনে করা হয় 7টা হচ্ছে নিউট্রাল এবং 7-এর বেশি হলে সেটা ক্ষার হয়ে যায় এবং 7-এর কম হলে সেটা অ্যাসিডিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে 7.4 যদি 7-এর বেশি, তার মানে এটা রক্তের প্রকৃতি একটু ক্ষারীয়। 39, ট্রাইনাইট্রোটলুইন প্রস্তুতিতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি, যেটা এক্সপ্লোসিভ রূপে কাজ করে, সেটা প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয়। নেক্সট, বাজারে সহজপ্রাপ্ত অ্যান্টাসিডে নিচের কোনটি থাকে? সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম ডাইহাইড্রোক্সাইড। অ্যাকোয়া রিজিয়াতে HCl ও HNO3 অনুপাত কত? এটা অ্যান্সার হচ্ছে 3:1। অ্যাসিড রেনের জন্য কোনটি দায়ী গ্যাস? অ্যাসিড রেনের জন্য কোনটি দায়ী গ্যাস? সেটা হচ্ছে SO2, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, যেটা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে H2SO4 তৈরি করে। নেক্সট, 43, জন্মগত ত্রুটি প্রতিরোধে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে একজন মহিলার জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি নিচের কোনটি? থিয়ামিন, ভিটামিন ই, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। এটা অ্যান্সার হচ্ছে ফলিক অ্যাসিড। আর ভিটামিন ই যেটা করে সেটা হচ্ছে বন্ধ্যাত্ব দূরকরণে সাহায্য করে। নেক্সট, নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর জন্য হেপারিন ক্ষরণ হয়, যেটা রক্ত তঞ্চনে সাহায্য করে। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম তোমাদের মনে রাখতে হবে, আমি বলছি। তারপরে, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। নেক্সট, নিচের কোন ভিটামিন হরমোন এবং ভিজুয়াল পিগমেন্ট উভয় হিসেবে কাজ করে? সেটা হচ্ছে যার অভাবে, অর্থাৎ ভিজুয়াল পিগমেন্ট মানে কি, যে ভিটামিন আমাদের দেখতে সাহায্য করে। অর্থাৎ আমরা জানি যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, অর্থাৎ দৃষ্টির সাথে বা ভিজুয়াল পাওয়ারের সাথে ভিটামিন এর সম্পর্ক রয়েছে। তাহলে কিন্তু এখানে অপশানে কিন্তু ভিটামিন উল্লেখ নেই, এখানে তার রাসায়নিক নামগুলো উল্লেখ আছে। তাহলে ভিটামিন B1 এর রাসায়নিক নাম আমি বললাম থিয়ামিন, এবং ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তাহলে অ্যান্সারটা হবে ভিটামিন এ ওরফে রেটিনল। আচ্ছা, রাইবোফ্লাভিন, এটি হচ্ছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম। ওকে, এবং ফলিক অ্যাসিড, সেটা হচ্ছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম। ওকে, নিচের কোনটি ফ্যাট দ্রবণীয় ভিটামিন? আচ্ছা, আমরা মনে রাখবো দুটো, ADEK, ADEK এবং BC। আমরা কিভাবে মনে রাখবো? আমরা জানি যে সি মানে হচ্ছে টক জাতীয়, অর্থাৎ লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ লেবুর রস কিন্তু জলে মিশে যায়। তাহলে সি হচ্ছে, অর্থাৎ এই যে বি এবং সি, অর্থাৎ এই গ্রুপের যে ভিটামিনগুলো, এগুলো জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে অপরপক্ষে ADEK এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ওকে, তাহলে এখানে অপশনের মধ্যে সহজেই আমরা বেছে নিতে পারবো যে ভিটামিন কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, নিচের কোন রোগটি নিয়াসিনের অভাবে হয়? নিয়াসিন হচ্ছে ভিটামিন B3 এর রাসায়নিক নাম, যার অভাবে পেলেগ্রা হয়। নেক্সট, পেশিগুলির দুর্বলতা এবং লোহিত কণিকার ভঙ্গুরতা বৃদ্ধি কিসের কারণে ঘটে? এটা হচ্ছে ভিটামিন ই এর অভাবে। নেক্সট, উদ্ভিদ বৃদ্ধির জন্য অপরিহার্য উপাদান নয় কোনটি? সেটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, ভিটামিনের রাসায়নিক নামগুলো আমরা বলি। সরি, এটা সোডিয়াম হবে না, এটা ক্যালসিয়াম। উদ্ভিদ বৃদ্ধির জন্য সোডিয়াম তো প্রয়োজন। সোডিয়াম সারের মাধ্যমে সোডিয়াম দেওয়া হয়। ক্যালসিয়ামের প্রয়োজন অপরিহার্য নয়। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু, ম্যাগনেসিয়াম তো ক্লোরোফিলেই থাকে। তাহলে অ্যান্সারটা আমি ভুল বলেছিলাম, এক্সট্রিমলি সরি। তো অ্যান্সারটা হচ্ছে ক্যালসিয়াম।
ওকে, তাহলে ভিটামিন, প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম আরেকবার আমি বলে দিচ্ছি। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন বি 3 এর রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম প্যান্টোথ্যানিক অ্যাসিড, ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম পাইরোডক্সিন, ভিটামিন বি 7 এর রাসায়নিক নাম বায়োটিন, ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, এবং ভিটামিন বি 12 যার অ্যাসিড মানে যার রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, এবং ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনিন। যে কোনো বইতে বা ইন্টারনেটে সহজে তোমরা পেয়ে যাবে ভিটামিনের রাসায়নিক নাম এবং তার অভাবজনিত যে রোগগুলো সেইগুলি। তাহলে আজকে আমরা 1 থেকে 50 অর্থাৎ 50টা জিএস কোশ্চেন আলোচনা করলাম, এবং সেটা মিক্সড কোশ্চেন, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স থেকে। তো তোমরা জানাবে যে তোমাদের কতটা ভালো লাগলো, বা তোমাদের প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে আরও কিছু ডাউট আছে কিনা। তো সেগুলো আমি সেভাবে আলোচনা করব, এবং ছোট ছোট ভুল ত্রুটি অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দেবে, যাতে করে আমার সামনের ভিডিওগুলো আরও আমি ভালো করতে পারি। আমি অতটা প্রফেশনাল নই, তো নিজের শখে এবং যাতে সবার উপকার হয় সেই জন্য এটুকু আমার করা। তো তোমাদের ভালো লাগলে এবং তোমাদের সব থেকে বড় কথা তোমাদের উপকার লাগলেই আমার পরিশ্রম সার্থক। ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।